অবশেষে ক্লাস শেষ হলো আপনার। আপনি হঠাৎ? গাড়িতে বসুন, তারপর বলছি। বাইরে ভীষণ গরম। নাজরাত লক্ষ্য করলো সাদিফ কপাল ঘাড় ঘেমে নিয়ে একাকার। এই গরমে এতক্ষণ যাবৎ কি এখানে দাঁড়িয়ে নাজরাতের অপেক্ষায় ছিল সে? সাদিফের ডাকে হুঁশ ফিরল নাজরাতের। বিনা কথায় এগিয়ে গেল গাড়ির থেকে। সাদিফ নিজেই দরজা খুলে দিল বসার জন্য। নাজরাত বসতেই দরজা লাগিয়ে নিজে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। গাড়ি চলতে লাগলো নিজ গন্তব্যে। বলেননি তো হঠাৎ এভাবে দেখা করতে আসলেন কেন? কেন, আসতে কি বারণ রয়েছে? না না, মানে না জানি এভাবে রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন, তাই তো জানতে চাইলাম। সারা জীবন কেরিয়ার করতে গিয়ে অন্য কিছুতে ফোকাস করতেই পারিনি। আর কিছুদিন পরেই তো আমার নামের পাশ থেকে সিঙ্গেল শব্দটা চিরতরে মুছে যাবে। তাই ভাবলাম অবিবাহিত থাকা অবস্থায় একটু প্রেম করব। সাদিফের কথাটা শুনে ভীষণ খেল নাজরাত। চোখ জড়ো করে তাকিয়ে রইল সাদিফের দিকে। নাজরাতের এমন চাহনি দেখে মৃদু শব্দে হেসে উঠল সাদিফ। আশ্বস্ত গলায় বলল, চিল। আই এম জাস্ট কিডিং। সাদিফের এমন হাস্যজ্জ্বল রূপ দেখে অবাক হলো নাজরাত। সে ভেবেছিল সাদিফ গম্ভীর প্রকৃতির মানুষ, কিন্তু এখন দেখছে পুরোটাই তার কল্পনার বিপরীত। ভালোই হলো, সে নিজেও এত সহজে কারোর সাথে মিশে যেতে পারে না, সময় লাগে বেশ। এ যেমন সাদিফ নামক মানুষটাকে প্রথম দেখাতে ভীষণ মনে ধরেছে তার। তাকে নিয়ে বন্ধুদের সাথে কত কথাই বলেছে, কিন্তু যতবারই সাদিফের সামনে আসে অদ্ভুত অস্বস্তিতে গুটিয়ে যায় সে। সাদিফের সাথে সহজ হয়ে আসতে আরো অনেক সময় লাগবে তার। কথাগুলো ভাবতে ভাবতে জানলার দিকে মুখ করে বসে নাজরাত। ড্রাইভিং করার ফাঁকে ফাঁকে নাজরাতের দিকে তাকায় সাদিফ। দমকা হাওয়ার চোখে মুখে উড়ছে নাজরাতের ছোট্ট ছোট চুল। চোখ বুঝে সে উপভোগ করছে মুক্ত বাতাসগুলোকে। এই সামান্য মুহূর্তটা খুব বিশেষ বলেই মনে হতে লাগলো সাদিফের। কারণ হিসেবে আছে তার পাশে অবস্থানরত এই মেয়েটি। মেয়েটি নিজেও জানে না সাদিফের মনে ঠিক কতটা জুড়ে তার বসবাস। আইসক্রিম খাবেন? সাদিফের হঠাৎ প্রশ্নে চমকে ওঠে নাজরাত। পুনরায় একই প্রশ্ন করলে মাথা নেড়ে সম্মতি জানালো নাজরাত। তাকে গাড়িতে বসতে বলেই বেরিয়ে পড়ল সাদিফ। আইসক্রিম পার্লার থেকে একটা ভ্যানিলা ও একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম নিয়ে ফিরে আসে। সরি, আমার জানা নেই আপনি কোন ফ্লেভারের আইসক্রিম খেতে পছন্দ করেন। মেয়েরা নর্মালি চকলেট বেশি পছন্দ করে, সো থ্যাংক ইউ, চকলেট ফ্লেভার আমার খুব পছন্দ। মাই প্লেজার। আইসক্রিম খেতে খেতে আবারও প্রশ্ন করলো নাজরাত। আপনি কি আইসক্রিম খাওয়াতে নিয়ে এসেছেন আমাকে, না অন্য কিছু বলার ছিল? বলার ছিল অবশ্য, তবে সেটা এখন নয়, ফেরার সময় বলবো। তবে আমি কিছু জানতে চাই আপনার কাছে। সাদিফ ফিরে তাকালো, সরাসরি দৃষ্টি কাটলো নাজরাতের চোখে। হঠাৎ এমন চাহনিতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল নাজরাত। খুব ধীর গলায় সাদিফ বলল, যদিও আপনার সাথে আমার কথা হয়েছিল বিয়ের ব্যাপারটা নিয়ে, এখন ধরতে গেলে আপনি আমার বাগদত্তা। কিন্তু আপনাকে পুরোপুরি নিজের সাথে জড়ানোর আগে আমি আবারও জানতে চাইছি, আপনি কি কোনো সংশয়, কোনো দ্বিধা আছে এই সম্পর্ক এগিয়ে নিতে? নাজরাত নিশ্চুপ, মাথা নিচু করে হাত কচলেই যাচ্ছে সে। তার নীরবতা ক্ষণে ক্ষণে বিষিয়ে তুলতে লাগলো সাদিফকে। নাজরাত, আপনি কি কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছেন? দেখুন, পরিবার নিয়ে ভাবতে হবে না, ওসব আমি সামনে নেব। কিন্তু আগে আপনার নিজের মতামতটুকু আমাকে জানিয়ে দিন। আমি চাই না কোনোরূপ সংশয় নিয়ে নতুন কোনো সম্পর্ক গড়ে তুলতে। আপনাকে আমার হতে হলে পুরোটা আমার হতে হবে। না থাকতে পারবে কোনো দ্বিধা, না কোনো অন্য অস্তিত্ব আপনার মাঝে। আপনাকে ঘিরে যা থাকবে তা হলো শুধু এবং শুধুই আমার সত্তা। আপনাকে সম্পূর্ণরূপে আমার হতে হবে। আগের মতোই নীরব রইল নাজরাত, যেটা দেখে তপ্ত শ্বাস ফেলল সাদিফ। অথচ সে জানলই না তার বলা প্রতিটি বাক্য কতটা গভীরে গিয়ে দাগ কেটেছে নাজরাতের মনে। অতি আবেগে কথা বলতেই যেন ভুলে গেল সে। তার প্রতিক্রিয়া না দেখে মনক্ষুণ্ণ হলো সাদিফের। মলিন কণ্ঠে বলল, সব নীরবতা সম্মতির লক্ষণ হয় না নাজরাত। আপনার আজকের নীরবতাকে আমি আমাদের গল্পের উপসংহার বলে ধরে নিলাম। গাড়ি চলতে লাগলো নিজ গন্তব্যে। অথচ গাড়িতে অবস্থানরত দুই মানবী পাশাপাশি থেকেও যেন যোজন যোজন দূরত্বের তাদের মাঝে। নাজরাতের বাড়ির অনেকটাই কাছাকাছি এসে গাড়ি থামালো সাদিফ। গেটে গাড়ি থামালে অনেকেরই চোখে পড়বে, তাই বাড়ি থেকে খানিক দূরেই গাড়ি থামালো সে।
তার মনে তখনও অল্প আশার আলো জ্বলছিল নাজরাতের মুখ থেকে পজিটিভ কিছু শোনার। কিন্তু সে আশায় বালি ছিটিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে লাগলো সে। মুখ চুপসে গেল সাদিফের। গাড়ির দরজা খুলে হঠাৎ পেছন ফিরে তাকালো নাজরাত। চোখ রাখলো সরাসরি সাদিফের চোখে। শান্ত কণ্ঠে বলল, গল্পের সূচনাতেই উপসংহার শব্দটা ভীষণ বেমানান লাগে। আমি আপনার গল্পে উপসংহার অবধি থাকতে চাই, কিন্তু সূচনার পূর্বে কখনো উপসংহার থাকে না, জানেন তো? সূচনার উপসংহারের মধ্যবর্তী স্থানগুলো যে আপনাকে আর আমাকে ছাড়া ছন্নছাড়া হয়ে পড়বে। তাই আমি চাই আপনার গল্পের সূচনা থেকে শুরু করে প্রতি কদমে পাশাপাশি চলতে, দুজনে মিলে একটি সুন্দর উপসংহার করতে। এক নিঃশ্বাসে সব কথা বলে বেরিয়ে গেল নাজরাত। বুকের ভেতরটা এখনো ডিপ ডিপ করছে তার। এমন দুঃসাহসিক কাজ কিভাবে করে ফেললো সে? নাজরাত, সাদিফের ডাকে থমকে দাঁড়ায় নাজরাত। উদ্ভ্রান্তের মতো ছুটে আসে সাদিফ। নাজরাতের কথাগুলো শুনে কয়েক সেকেন্ডের জন্য বাকরুদ্ধ হয়ে পড়েছিল সে। যখন হুঁশ হলো তখন ইতিমধ্যে বেরিয়ে পড়েছিল নাজরাত। নাজরাতের মুখোমুখি দাঁড়িয়ে সন্তুষ্টির হাসি দেয় সাদিফ, যেটা থেকে লজ্জা পেল নাজরাত। ধন্যবাদ আমাকে সুযোগটা দেওয়ার জন্য। যাই হোক, জানতে চেয়েছিলেন না কেন হঠাৎ দেখা করতে এসেছি? হুম। হুট করে নাজরাতের দুহাত নিজের দুহাতের মাঝে আবদ্ধ করে ফেলল সাদিফ। চমকে উঠল নাজরাত। সাদিফের অনাকাঙ্ক্ষিত স্পর্শ পেয়ে কেঁপে উঠল তার শরীর। কি 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 করছেন আপনি? রাস্তায় আমরা কেউ দেখে ফেলবে তো? হুশ, হোল্ড অন এ মিনিট। নাজরাতের কথায় পাত্তা না দিয়ে তার দুহাতের কবজি নিজের হাতের মাঝে নিয়ে বেশ মনোযোগ দিয়ে কিছু আয়ত্ত করলো সাদিফ। মিনিট পার হতেই হাত ছেড়ে দিল সে। ভদ্র ছেলের মতো দুহাত পকেটে গুটিয়ে বলে, পারমিশন না নেওয়ার জন্য দুঃখিত। মা বলেছিল তার বৌমার হাতের সাইজ জেনে নিতে, তাই জেনে নিলাম। চোখ ছোট ছোট করে সাদিফের দিকে তাকালো নাজরাত। এই লোকটাকে যতই নম্রভদ্র ভেবেছিল ততটাও না, বজ্জাত আছে কিছুটা। নাজরাতকে এভাবে তাকাতে দেখে বাঁকা হাসি দিল সাদিফ। বেশ অনেকটা কাছাকাছি এসে নাজরাতের দিকে খানিক ঝুঁকে ফিসফিসিয়ে বলে, বি প্রিপেয়ার্ড ফর ফাইট এ নাইট মিস নাজরাত। গোলাপ ফুলের মিষ্টি সুবাসের সাথে আপনাকে আমার করার আয়োজন শুরু হয়ে গিয়েছে। এবার কিছুটা স্বার্থপর হয়ে আপনি নিজেকে আমার সাথে জড়িয়ে নেওয়ার জন্য প্রস্তুত হন। কলিং বেলের শব্দে ঘুমের ব্যাঘাত ঘটায় মেজাজ চটে গেল শায়েরির। বিছানা থেকে উঠবে না বললেও পরপর বেল বাজানোতে বিরক্ত হয়ে উঠতে হলো। নিশ্চয়ই তার ছোট বোন মিনহাকে খেলার জন্য ডাকতে এসেছে তার সাঙ্গপাঙ্গরা। রোজ এই সময় তারাই আসে। ঘুমু ঘুমু চোখে দরজা খুলল সে। কে এসেছে না দেখে পুনরায় নিজের রুমের দিকে যেতে লাগলো। যেতে যেতে ঘুম জড়ানো গলায় বলল, মিনহা রুমে আছে, গিয়ে ডাক দাও রিনি। এই মেয়ে, কদম থেমে গেল শায়েরের। এই ডাকটা তার পরিচিত, খুব পরিচিত। কিন্তু ঘুমের ঘোরে সে বুঝতে পারল না ডাকটা কোথা থেকে আসছে। মাথা উঁচু করে সিলিং এর দিকে বোকা বোকা নজরে তাকালো সে। আসমান থেকে ভেসে আসলো নাকি এ ডাক? সাইরি আপু, মিনহা কোথায়? সিলিং এর দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই শায়েরি জানতে চাইল। রিনি, আমার মনে হলো আমি ওই অ্যানাকোন্ডাটার কণ্ঠ শুনলাম। অ্যানাকোন্ডা কি আপু? অ্যানাকোন্ডা হলো তোর আবরার ভাইয়ের জিগরি দোস্ত, দ্য গ্রেট সাফা। কথা বলতে বলতে রিনির পাশে দাঁড়ানো সাফওয়ানের অভয় দেখে ভিমরি খেল শায়েরি। কথা থেমে গেল তার। চোখ ডলে ভালোভাবে তাকানোর চেষ্টা করলো। হ্যাঁ, সাফওয়ানকেই তো দেখা যাচ্ছে। রিনি সাফওয়ানের দিকে তাকিয়ে বলে, আপু কি তোমার অ্যানাকোন্ডা বলছে ভাইয়া? কথাটা শুনে আত্মা লাফিয়ে উঠল শায়েরির। ভীতি চোখে সাফওয়ানের দিকে তাকাতেই দেখলো ভ্রু কুচকে শায়েরির আগা করে স্ক্যান করছে সে। টনক নড়ল শায়েরির। নিজের দিকে তাকাতেই তার ইচ্ছে হলো মাটি ফাঁক করে তার মধ্যে ঢুকে পড়তে। তার পরনে একটা হোয়াইট ট্রাউজার আর ঢিলে ঢালা হাঁটু অব্দি লম্বা পিঙ্ক টি শার্ট, যার মধ্যে হ্যালো কিটি কার্টুন আঁকা। এলোমেলো বিনুনি করা চুলগুলো কাঁধের একপাশে ঝুলছে। তার উপর সদ্য ঘুম থেকে ওঠা চেহারা। নিজের অবস্থা দেখে এক সেকেন্ডও বিলম্ব না করে উল্টো দৌড় লাগালো শায়েরি। কিন্তু বেশি দূর যাওয়ার আগে সোফার হ্যান্ডেলের সাথে বাড়ি খেলো হাঁটুতে। ফুস করেই নিঃশ্বাস ফেলল সাফওয়ান। মনে মনে বলল, কিছু ইডিয়েট সারা জীবন এটি থাকে। হাঁটু চেপে সোফায় বসে পড়ে শায়েরি। খুব বেশি জোরে না লাগলেও ব্যথা লাগছে খুব। তখনই আবরার বেরিয়ে আসলো রুম থেকে। সাফওয়ানকে দেখে বলল, আরে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। তুই এখনো রেডি হোসনি? সো সরি দোস্ত, তুই বস, আমি 5 মিনিটের মধ্যেই আসছি।
এই বুড়ি, যা তো, কফি নিয়ে আয়। আবরারের কথাটা শোনার সাথে সাথে নাচক করলো সাফওয়ান। বলল, আমার কফির প্রয়োজন নেই, স্পেশালি লবণ মিক্স কফি খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। সাফওয়ানের কথাটা কানে যেতে রেগে গেল শায়েরি। আবরারের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ভাইয়া তোমার বন্ধুকে বলে দাও যে তার জন্য কফি বানাতে কেউ বসে নেই এখানে। আর ভুল মানুষ এক না এক সময় করেই ফেলে, এটাকে বারবার রিপিট করলে ভুলটা শুধরে যাবে না? ওকে ওকে, কুল। তুই যা বোন, তোকে কিচ্ছু করতে হবে না। ধূপধাপ পা ফেলে রুমে চলে গেল শায়েরি। সাফওয়ানের অবশ্য সেদিকে পাত্তা না দিয়ে, সেদিকে কখনো পাত্তা ছিলও না, আজ আছে। সে আবরারের অপেক্ষায় বসে রইল বিরক্তি মুখে। মাঝখানে একবার আবরারের মা এসে কফি দিয়ে গেল, সাথে অনেকক্ষণ গল্প গুজব করলো। রুমে এসে শায়েরি দেখলো বেডের উপর রাখা মোবাইলটা অনবরত বাজছে। জয়েন্ট গ্রুপ কল এসেছে। রিসিভ করার সাথে সাথেই নাজরা, তোহা ও নুহাসের মুখ ভেসে উঠল স্ক্রিনে। ওই দেখ, এবার শায়রিও এসে গেছে। এখন বলে দে কি বলবি, আর কারো অপেক্ষা করিস না বোন। তোরা মাইয়াগো কি নাটক করা ছাড়া কোনো কিছু বলা যায় না নাকি? হ্যাঁ, কল দিয়া বইসা আসোস 2 যুগ ধইরা, কথাবার্তা নাই, খালি দেখাইয়া রাখছোস এই গরিলার মতন মুখটা। উফ, আমি মরছি আমার টেনশনে, আর তোরা? কি হয়েছে? ওই সপ্তাহে শুক্রবারে আমার আকদ। কথাটা শোনা মাত্রই চিৎকার করে উঠল তোহা এবং শায়েরি। কি? দুজনে চিৎকার শুনে কেঁপে উঠল নাজরাত ও নুহাস। শার্ট ফাঁক করে বুকে থুতু মারে নুহাস, বিরক্তি কণ্ঠে বলে, আল্লাহ মালুম তোরা মাইয়া মানুষদের বানানোর সময় তোগো মাঝে কি মিশাইছে ফেরেশতারা। জানোয়ারের মতো ক্যামে না কইরা কথা কইতে পারছ না তোরা? তুই মানুষ তো, তাতেই হবে। আমরা জানোয়ার হিসেবেই ভালো আছি। এই নাজরাত, তুই বলতো কি হয়েছে? আমি কেন বাসায় শুনলাম না এমন কিছু? পড়ে পড়ে ঘুমালে শুনবি কিভাবে? মামা আর আব্বুরা মিলে ডিসিশন নিয়েছে এই শুক্রবার জুম্মার নামাজের পর আকদ। মাই গড, তুই বিবাহিত হয়ে যাবি নাজরাত? না না, সে ঘর খোলা খেলবে সাবিত ভাইয়ের সাথে। মনে হচ্ছে সেটাই করছি, সব কেমন হুট করে হয়ে গেল। ভাইয়ারা বাসায় আসবে না? রাতে খাবারের আয়োজন করবে। কত বেহায়া রে তুই, একটু দাওয়াতও দিতেছস না? খাবারের নাম শোনা মাত্রই দাওয়াত দেওয়া শুরু তোর। আচ্ছা আচ্ছা, ঝগড়া করিস না। আমি কি বলেছি নাকি যে দাওয়াত দিব না? তোদের ছাড়া আমি বিয়েই করবো না। ছেলেরা সবাই দুপুরে আকদ পড়ানোর আগেই চলে আসবি। শায়েরি, তোকে যাতে দ্বিতীয়বার বলতে না হয়, সকালের দিকেই চলে আসতে হবে কিন্তু তোকে। আজ বরপক্ষ বলে আমার কোনো কদর নেই? তুই নিজেই দুদিন ধরে নেটওয়ার্ক এবার বাইরে, তোকে কদর করার জন্য খুঁজতে যাবে কি? সে কথা রাখ, আগামী সোমবারে তো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, কি প্ল্যানিং করলি তোরা? আচ্ছা, সেটা না হয় কাল সামনাসামনি আলোচনা করব। এখন রাখ ফোন। হ্যাঁ হ্যাঁ, বাকি কথা কাল হবে, এখন রাখছি আমি। নিজময় পায়চারি করতে করতে পা ব্যথা হয়ে উঠল নাজরাতে। একটু আগে তার মা এসে বলল, সাদিফের মা কল করে বলেছে আকদ উপলক্ষে কিছু কেনাকাটা বাকি আছে। যদিও অর্ধেকের বেশি কেনাকাটা করা শেষ, কিন্তু যা বাকি আছে তা নাজরাতের পছন্দেরই নিবে। তাই একটু পরেই শপিং মলে যেতে হবে নাজরাতকে। সেখানে সাদিফের সাথে পরিবারের কেউ থাকবে, কিন্তু এভাবে একা একা যেতে অস্বস্তি লাগছে নাজরাতের। কতজন থাকতে পারে সেখানে? তাদের মাঝে নাজরাত একা একা বসে থাকলে দম বন্ধ হয়ে মারাই যাবে। আর থাকতে না পেরে শায়রিকে কল দিল সে। বোন হওয়ার একটু ফায়দা তুলতে তো হবেই। হ্যালো। আপাতত হেলতে পারছি না, কি বলবি বল। হেলতে তোকে বলছি না, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে বাসায় আয়। একটা জায়গায় যেতে হবে, আর্জেন্টলি যেতে হবে। কেন রে, তোর জামাই কি বিয়ের আগে লেজ গুটিয়ে পালিয়েছে নাকি? হ্যাঁ, আমার মতো সিঙ্গেল একটা মেয়েকে কেন টানছিস তোর আর্জেন্টিনায়? উফ, এত কথা বলিস কেন তুই? যা বলছি কর না। আসছি বাবা, আসছি। মিস থেকে মিসেস হতে যাচ্ছিস, তোর কথা না শুনে আর উপায় আছে? হয়েছে, আর বলতে হবে না, জলদি আয় তুই। প্রায় 40 মিনিট পর দুজন গিয়ে পৌঁছালো শপিং মলে। সূর্যের উত্তাপে দুজনের অবস্থা শোচনীয়। মলের সামনে দেখা মিলল সাদিফের নিশি ভাবির সাথে। সাথে 4-5 বছরের একটা বাচ্চা ছেলে। নাজরাতের সাথে কৌশল বিনিময় করে ভেতরে ঢুকে এক জায়গায় বসে অপেক্ষা করতে লাগলো বাকিদের। নিশির সাথে অন্য কাউকে না দেখে এনিয়ে বিনিয়ে নাজরাত জানতে চাইল, আপনি একাই এসেছেন? আপনার ভাইরা কেউ আসেনি সাথে? নাজরাতের কথাটা শুনে নিশি দুষ্ট কণ্ঠে বলে, তোমার ভাইয়ের কথা জানতে চাইছো?
না আমার ভাইয়ের সমান দেবরের কথা? নাজরাত লজ্জা পেল। আসলে সে সাদিফের কথাটাই জানতে চেয়েছে, কিন্তু সরাসরি জিজ্ঞেস করার সাহস ছিল না। তাকে লজ্জা পেতে দেখে হেসে ওঠে নিশি। হয়েছে, এত লজ্জা পেতে হবে না। তোমার বর অফিস থেকে সরাসরি এখানে আসবে, এতক্ষণে চলে আসার কথা। আপনি সবাই এসেছেন? আরে না, তোমার ছোট দেবর রেখে গিয়েছে আমাকে এখানে। আসলে তোমার ভাইয়া অফিসের কাজে ব্যস্ত থাকায় আসতে পারেনি, আর পরিবারে কোনো ইয়াং মেয়ে নেই যে সাথে আসবে। আমিই আছি একমাত্র বউ। সম্পর্কে চাচাতো ভাই হলো সাদিফ, সাহিল, ইভান, ইফাজ, সবাই আপনের মতোই। তাই তো সব কিছুতে এই আমার এত অবদান দেখছো। নিশির হাসি মুখে বলা কথাগুলো শুনে অদ্ভুত প্রশান্তি পেল নাজরাত। এমন একটা হাসি খুশি পরিবারের স্বপ্ন ছিল তার, আজ যেন তা বাস্তবে রূপ নিতে চলেছে। সাদিফের ছোট ভাই সাহিল এবং নিশির হাজবেন্ড হলো ইফাজ আর তার ছোট্ট ভাই ইভান। সাহিল এবং ইভান অনেকটা সমবয়সী বললেই চলে। দু পরিবারের কারোরই মেয়ে নেই, তাই হয়তো নিশি বউ হিসেবে এত আদরের। কথাগুলো ভাবতে ভাবতে শায়রির দিকে চোখ গেল নাজরাতের। নিশির ছেলে নাহিয়ানকে কোলে নিয়ে ম্যানিকুইনগুলোর সাথে ছবি তুলছে সে। অদ্ভুত অদ্ভুত মুখভঙ্গি করছে আর সমান তালে হাসছে দুজনে। সরি, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি তাই না? সাদিফের গলা শুনতে ফিরে তাকালো নিশি ও নাজরাত। সাদিফের ঘাড়মাক্ত ক্লান্ত মুখশ্রীটা দেখে মায়া হলো নাজরাতের। সাদিফের সাথে চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিল নাজরাত। দুজনের দিকে তাকিয়ে হাসলো নিশি। চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, ঠিক বলেছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে নাজরাত। এবার অপেক্ষাটা একটু পুষিয়ে দিন, আমি আসছি। হাসলো সাদিফ। নিশির ছেড়ে যাওয়া চেয়ারটাতে বসে শার্টের টপ বাটন দুটো খুলে দিল। গরমে রীতিমতো শরীর জ্বালা করছে তার। শায়রির ব্যাগ থেকে ওয়াটার বোতলটা বের করে সাদিফের দিকে এগিয়ে দিল নাজরাত। একটুর জন্য অবাক হলো সাদিফ, আবার খুশিও হলো তার প্রতি নাজরাতের এমন যত্নশীল আচরণে। খুব বেশি অপেক্ষা করিয়েছি। না না, অল্প কিছুক্ষণ হলো আমার এসছি। ওহো, এমনিতেই গরম পড়েছে অনেক, আজ না আসলেও পারতেন। অফিস থেকে এখানে আবার কতক্ষণ ঘোরাঘুরি করতে হবে, নিশ্চয়তা নেই। এমন অবস্থায় কি করবে? আগে আসার কথা ছিল কিন্তু কাজের চাপে সময় হয়নি। 2 দিন পরেই প্রোগ্রাম, আর কত বসে থাকবো। আজ একটু চাপ কমেছিল কাজের, তাই আসলাম। এনিওয়ে, ভাবির কাছে লিস্ট আছে কেনাকাটার, নিজে পছন্দ করে রাখবেন সব। লিস্টের বাইরেও যদি কিছু পছন্দ হয় তাহলে নির্দ্বিধায় আমাকে বলবেন, কেমন? মাথা নেড়ে সম্মতি জানালো নাজরাত। সাদিফ আরো কিছু বলতে চাচ্ছিল, এমন সময় দুজনের মাঝখানে হাড্ডি হয়ে জুড়ে বসলো শায়রি। একগাল হেসে লম্বা করে সালাম জানালো সাদিফকে। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন শাড়ি সাহেবা? ভালো আর থাকলাম কিভাবে? এই যে আপনি এখানে আসলেন ঠিক কতক্ষণ হলো বলুন তো? মিনিমাম 5 মিনিটের ঊর্ধ্বে, তাই তো? এই 5 মিনিটে আপনার একটা বারের জন্যও ইচ্ছে হয়নি আপনার একটা এই টুইন ওয়ান শাড়িটার একটু খোঁজ খবর নেয়ার? আপনি কি করে পারলেন আমার মতো সুইট কিউট একটা মেয়েকে এভাবে ইগনোর করতে? আরে আমি তো... হ্যাঁ, আপনার কথাই তো বলছি। ইনফ্যাক্ট আপনাদের দুজনের কথাই বলছি। মানুষ বিয়ের পর বউ পাগল হতে দেখেছি, কবুল বলার সাথে সাথেই যে যেন বউ ছাড়া সারা পৃথিবী তার জন্য অদৃশ্য হয়ে যায়। আর আপনি এখনো বিয়ের ডেট পড়লো না, আগ হতে এখনো অলমোস্ট 72 ঘন্টা বাকি, আর আপনি কিনা এখন থেকে বউ ছাড়া বাকি সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে শুরু করেছেন। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং দুলা ভাই। শায়রির লাগাম ছাড়া কথায় ভেবাচাকা খেয়ে গেল সাদিফ। আর সাদিফের সামনে শায়রির কথায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল নাজরাত। গলা খাকারি দিয়ে শায়রির দিকে মনোনিবেশ করলো সাদিফ। হাসি মুখে জানতে চাইল, আপনার ভাষ্যমতে আমার 2 in 1 শালিকাকে অ্যাটেনশন না দিয়ে আমি মহৎ পাপ করে ফেলেছি। তো এই পাপের প্রায়শ্চিত্ত হিসাবে আমাকে কি করতে হবে বলুন? লেট মি ভাবিং। আচ্ছা, আপাতত কিছু করতে হবে না, তবে হ্যাঁ, আগ হোক কিংবা বিয়ে, আমাদের পাওনা কিন্তু আমরা উসুল করেই নিব। এই ব্যাপারে কোনো ছাড় পাবেন না আপনি। তাই পকেট একটু গরম রাখবেন, ঠিক আছে? জি হুকুম শালি সাহেবা। এবার কি আমরা শপিংয়ে মনোযোগ দিব? স্যার, আপনারা যান, আমি নাহিয়ানকে দেখছি। এমনিতেও এইসব ব্যাপারে আমার আইকিউ খুব বাজে। নাজরাত বেশ কয়েকবার যেতে বললেও তার সাথে গেল না শায়রি। নাহিয়ানকে নিয়ে খেলতে লাগলো সেই জায়গায়। নিশি, সাদিফ ও নাজরাত মিলে ভেতরে ঢুকে
নাহিয়ানকে নিজের মুখোমুখি টেবিলে বসিয়ে ফানি টাইপ ইফেক্ট দিয়ে ভিডিও করতে লাগলো শায়েরি। দুজনের মুখে খিলখিল হাসি। একটু পরেই চাচ্চু বলে ডাক দিয়ে টেবিল থেকে লাফ দেওয়ার চেষ্টা করলো নাহিয়ান। সাথে সাথেই ধরে ফেললো শায়েরি। তার হাতের উপর এগিয়ে আসলো আরো একজোড়া পুরুষালী হাত। চোখাচোখি হলো দুজনের, কিন্তু কেউ চিনতে পারলো না কাউকে। শায়েরির কাছ থেকে নাহিয়ানকে এক প্রকার ছিনিয়ে নিল ছেলেটা। শক্ত কণ্ঠে বলল, কে আপনি? এভাবে অন্যের বাচ্চা নিয়ে বসে আছেন? কোথায় পেয়েছেন ওকে? ছেলেটার হঠাৎ প্রতিক্রিয়া থ হয়ে গেল শায়েরি। তার তরফ থেকে কোনো উত্তর না পেয়ে নাহিয়ানকে প্রশ্ন করলো ছেলেটা। চাচ্চু, তোমার আম্মু কোথায়? এই মেয়েটার কাছে কিভাবে এলে তুমি? যদি তোমাকে বস্তায় ঢুকিয়ে নিয়ে চলে যেত তখন কি হতো বলো? এ কি বললেন আপনি? আমাকে দেখে বাচ্চা চোর মনে হচ্ছে আপনার? মনে না হওয়ার কি আছে? অন্যের বাচ্চা দখলে নিয়ে বসে আছেন, আপনাকে বাচ্চা চোর না ভেবে আর কি ভাবা যায় বলুন তো? আপনার সাহস তো কম না। এক্ষুনি আমায় সাদি। হোয়াটস রং উইথ ইউ সাহিল? পাবলিক প্লেসে এসে এত চেঁচামেচি করছিস কেন? পরিচিত কণ্ঠস্বর শুনে ফিরে তাকালো দুজন। সাফওয়ানকে দেখে খানিক অবাক হলো শায়েরি। আবরারের সাথে কোনো একটা অনুষ্ঠানে গিয়েছিল সে। বেশ দূরের পথ ছিল সেটা। দিনে গিয়ে দিনে আসায় প্রচন্ড টায়ার্ড আবরার। শায়েরি যখন এখানে আসছিল তখন ঘুম হচ্ছিল আবরার। আর সাফওয়ান কিনা ড্যাং ড্যাং করতে করতে শপিং এ এসে হাজির। শায়েরির ভাবনার মাঝে ছেলেটা সাফওয়ানকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, এই মেয়ে নাহিয়ানকে চুরি করে নিয়ে যাচ্ছিল। আজব লোক তো আপনি। চুরি করে থাকলে কি এখানে বসে থাকতাম নাকি? আশ্চর্য। আপনি সুযোগ খুঁজছিলেন নিশ্চয়। দুজনের তর্কে বিরক্ত হয়ে ধমকে উঠল সাফওয়ান। স্টপ ইট গাইস, বাচ্চাদের মতো ঝগড়া শুরু করেছে কেন দুজন? সাহিল, এ মেয়ে নাহিয়ানকে চুরি করেছিল না? ও তোমার ভাবির বোন। অ্যান্ড ইউ, তোমার একমাত্র তুলা ভাইয়ের একমাত্র ভাই হয় সে। এবার ঝগড়াটা বন্ধ করে দয়া করে। সাফওয়ানের কথা শুনে সাহিল ও শায়েরি দুজনে চোখ ছোট ছোট করে তাকালো একে অপরের দিকে। সাহিলের দিকে বিরক্তি চোখে তাকিয়ে উল্টো হেঁটে চলে গেল শায়েরি। তার এমন চাহনিতে অবাক হলো সাহিল। এই পুচকি মেয়েটা তার সাথে পাঙ্গা দিচ্ছে। ভাইয়া, তুমি দেখেছো এই মেয়ের আচরণ? সামান্য পুচকে একটা মেয়ে আর আমাকে চোখ রাঙিয়ে গেছে। সাফওয়ান তপ্ত শ্বাস ফেলে বলে, এতকাল ধরে দেখে আসছি, নতুন করে দেখার কিছু নেই। তুমি চিনো তাকে? আমার বেস্ট ফ্রেন্ড, আপনার ছোট বোন সে। আচ্ছা তুই থাক, আমি দেখছি সাদিক ভাই কেন আসতে বলেছিল। সাফওয়ানের গমন পথের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল সাহিল। শায়েরির ধানি লঙ্কার রূপ এখনো চোখে ভাসছে তার। চাচ্চু, ওই আন্টিটা তোমাকে বকা দেয়নি তো? ডানে বামে মাথা নেড়ে না বলল নাহিয়ান। স্পষ্ট কণ্ঠে জানালো, আন্টি আমাকে অনেক আদর দিয়েছে। আমি এতগুলো ছবি তুলেছি, ডলের সাথেও ছবি তুলেছি। আন্টি চকলেটের চেয়েও সুইট। নাহিয়ানের কথায় হাসলো সাহিল। জুয়েলারি সেকশনে এক কোনায় গাল ফুলিয়ে বসে থাকা মেয়েটাকে হুট করে খুব কিউট লাগলো তার কাছে। পিঙ্ক আর হোয়াইট কম্বিনেশনের টপ, গলায় পেঁচিয়ে রাখা পিঙ্ক ওড়না, চুলগুলো সব একত্র করে ক্লিপ দিয়ে আটকানো। মুখের দুপাশে এসে পড়ছে ছোট ছোট কিছু চুল। সব মিলিয়ে এই শ্যামবর্ণের মেয়েটাকে ভীষণ মায়াবতী লাগছে তার কাছে। আচ্ছা, মেয়েটার নামটাই তো জানা হলো না। একটাবার সরি বলা উচিত ছিল হয়তো। যে ভাবা সেই কাজ। নাহিয়ানকে সাথে নিয়ে শায়েরির পাশের সিটে বসতে গেল সাহিল। কিন্তু তার আগে সাহিলকে এক প্রকার উপেক্ষা করে উঠে নাজরাতের কাছে চলে গেল শায়েরি। অবাক চিত্তে সেদিকে তাকিয়ে রইল সাহিল। এই মেয়ে না দেখি বুঝে গেল কিভাবে? আজ তো একটা ডানি লঙ্কা, বাট আই লাইক ডানি লঙ্কা। ভাই, এসব মেয়েদের কেনাকাটাতে আমাকে ডেকেছেন কেন? সাফওয়ানের কথার জবাবে সাদিক বলল, আরে বিয়ে শুধু মেয়ে করবে নাকি? আমার জন্য তো কিছু কিনতে হবে। আচ্ছা বলো কি লাগবে, দেখছি আমি। চল, আমিও আসছি। নাজরাতদেরকে রেখে সাফওয়ানের সাথে অন্য পাশে গেল সাদিক। নিশি ও নাজরাত ঘুরে ঘুরে এত কিছু দেখছে, তা দেখে মাথা ঘুরে আসতে লাগলো। নিশি নিজেই এটা ওটা বের করে দেখাচ্ছে, নাজরাত শুধু হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে। অবশেষে সবার কেনাকাটার পর্ব হলো শেষ। সবাই একসাথে হালকা কিছু স্ন্যাক্স খেলো। শায়েরি নাহিয়ানকে কোলে নিয়ে ফিসফিস করে কি সব বলছে, আর চুপি চুপি হাসছে দুজন। সাইলা এক ধ্যানে তাকিয়ে রইল সেদিকে, যেটা নিশি ও সাফওয়ান দুজনের চোখে পড়ে। নিশির মুখে হাসি ফুটলেও সাফওয়ান বরাবরের মতোই গম্ভীর। সাদিব সাফওয়ানের উদ্দেশ্যে বলে, তুই শায়েরিকে একটু বাড়িতে ড্রপ করে দিস তো। সাহিল হঠাৎ বলে ওঠে, বলছিলাম কি, আমিও বের হব এখন। আমি ড্রপ করে দিতে পারবো? সাহিলের কথা শেষ হতে না হতেই সিট থেকে উঠে দাঁড়ালো সাফওয়ান। চাবি হাতে নিয়ে শায়েরির উদ্দেশ্যে বলল, কাম ফাস্ট। এতগুলো মানুষের সামনে না করতে পারলো না শায়েরি।
সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরোনোর সময় তার দিকে একটা প্যাকেট এগিয়ে দিল সাদিফ। শায়রি নিতে না চাইলেও সাদিফের জোরাজোরিতে নিতেই হলো। শায়রির গমন পথে তাকিয়ে হতাশার শ্বাস ফেলল সাহিল। মেয়েটাকে একটাবার সরি বলারও সুযোগ হয়নি তার। গাড়িতেই বসা ছিল সাফওয়ান। শায়রি আসতেই গাড়ি স্টার্ট করে সে। দুজনেই চুপচাপ। অবশ্য সাফওয়ানের সাথে থাকা মানেই চুপচাপ থাকা। খোলা জানলায় মাথা ঠেকিয়ে চোখ বুঝলো শায়রি। নাহিয়ান ও নিশিকে নিয়ে সাহিল বাড়ি চলে গেল। সবার শেষে বের হলো সাদিফ ও নাজরাত। বেরোনোর সময় পাশের একটা শপে সোনালি পাড়ের নীল শাড়ি জড়ানো একটা ম্যানিকুইন দেখে চোখ আটকে গেল সাদিফের। পাশেই ছিল সেম ডিজাইনের একটা পাঞ্জাবি। নাজরাতকে জিজ্ঞেস করলো, শাড়িটা সুন্দর না? হ্যাঁ ভালোই। ব্যাস। নাজরাতের সম্মতি পেয়ে শপে ঢুকে গেল সাদিফ। নাজরাত বারণ করা সত্ত্বেও কিনে নিল শাড়ি ও পাঞ্জাবি দুটো। শাড়ির প্যাকেটটা নাজরাতের দিকে এগিয়ে দিয়ে বলে, 4 দিন পরেই না হয় আপনার কলেজে অনুষ্ঠান, তখন পরবেন এটা, ভালো লাগবে আপনাকে। এসব অনুষ্ঠানে এত হেভি শাড়ি কে পরাবে? হেভি কই, দেখুন কত সফট। আচ্ছা ঠিক আছে, পরাবো। এখন বাড়ি নিয়ে আসুন, সন্ধ্যা হয়েও গিয়েছে। আপনি এখানে দাঁড়ান, আমি আসছি। সপ্তমবারের মতো গাড়ির ধাক্কা খেয়ে বিরক্তিতে মুখ বিকৃতি করে ফেলা শায়রি। আজ এত কেয়ারলেস হয়ে গাড়ি চালাচ্ছে কেন সাফওয়ান? রাস্তার মাঝে ভাঙা জায়গাগুলো যেন তার চোখেই পড়ছে না। সরাসরি সাফওয়ানের দিকে তাকালো শায়রি। চোখ ঝাপটা মারছে সে বারবার, যেন বিনা অনুমতিতে বন্ধ হয়ে আসতে চাইছে চোখ জোড়া। হাত জোড়া কিছুক্ষণ পরপর টান টান করছে। থেমে থেমে ঘাট ঢুলছে। সাফওয়ানের এমন আচরণ দেখে অনেকটাই অবাক হলো শায়রি। হলো কে ছিলেন? হঠাৎ তীব্র আওয়াজে ব্রেক কষলো সাফওয়ান। মাথায় বাড়ি লাগতে লাগতে বেঁচে গেল শায়রি। গাড়ি চালু হচ্ছে না দেখে বের হলো সাফওয়ান। শায়রি উদ্দেশ্য বলে, গাড়িতে থাকো, আমি দেখছি কি হয়েছে। গাড়ির সামনে ডিকি খুলে সাফওয়ান কি সব দেখছে। সন্ধ্যার আকাশে কালো মেঘ জমেছিল অনেক আগে থেকে। সাফওয়ান গাড়ি থেকে নামার কিছু সেকেন্ড পরে ঝুমঝুমিয়ে বৃষ্টি নামে। অমনি সাফওয়ানের সব আদেশকে টাটা বাই বাই বলে গাড়ির দরজা খুলে বেরিয়ে পড়ে শায়রি। বৃষ্টির পানি শরীরে পড়তে সারা শরীর শিনশিন করে উঠল তার। মিনিটের মধ্যেই ভিজে চুপসে গেল গোটা শরীর। আকাশের দিকে মুখ করে দুহাত মেলে বৃষ্টিকে আলিঙ্গন করতে লাগলো সে। ভুলেই গেল যেন আশেপাশে কারো উপস্থিতি। সাফওয়ানের ভরাট কণ্ঠ শুনে কেঁপে উঠল শায়রি। ঠিক তার পেছনেই ভেজা শরীরে সাফওয়ান দাঁড়ানো। শায়রি স্পষ্ট দেখলো রক্ত জমার মতো লাল হয়ে আছে সাফওয়ানের চোখ জোড়া। কপালে ভেজা চুলগুলো ব্যাক ব্রাশ করে গলার স্বর যথাসম্ভব শক্ত করে বলে সে, তোমাকে বলেছিলাম না গাড়িতে থাকতে, একটা কথা শোনো না তুমি। শায়রির মন হুট করে ঘাবড়ে গেল অজানা কারণে। আজও সাফওয়ান বকেছে, কিন্তু আজ তার কণ্ঠে তেজ নেই, চোখে ক্রোধ নেই। কি হয়েছে তার? সবসময় পরিপাটি থাকা মানুষটার এই রূপ যেন হজম করতে পারছে না শায়রি। গাড়িতে বসো। আপনার কি জ্বর এসেছে? শায়রির এমন প্রশ্নে হয়তো অবাক হয়েছে সাফওয়ান, কিন্তু প্রতিবারের মতোই নিশ্চুপ রইল সে। তবে আজ চোখজোড়া গেঁথে রাখলো বৃষ্টিতে সিক্ত হয়ে থাকা শায়রির মুখশ্রীতে। সাফওয়ানের উত্তর না পেয়ে অনেকটা কাছাকাছি এগিয়ে আসলো শায়রি। নির্দ্বিধায় হাত রাখলো সাফওয়ানের কপালে। শায়রির শীতল হাতের স্পর্শে কম্পন উঠল সাফওয়ানের দেহে, কিন্তু বুঝতে দিল না সে। সাফওয়ানের উত্তপ্ত কপালে হাত রেখে আটকে উঠল শায়রি। এত গরম! পাগল আপনি, এত জ্বর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বৃষ্টি, উফ, এই জ্বর নিয়ে আবার বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন। আপনার কি আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নেই? নিজ মনে সাফওয়ানকে বকতে বকতে গাড়ির দরজা খুলল শায়রি। সাফওয়ান তখনও এক নজরে তার দিকেই তাকিয়ে আছে। তাকে বসতে না দেখে এক প্রকার ঠেলে গাড়িতে ঢুকালো শায়রি। নিজেও বসে পড়ে, কিন্তু এবার চিন্তা হলো এই শরীর নিয়ে সাফওয়ান গাড়ি চালাতে পারবে কিনা সেটা ভেবে। দেখুন, এই মুহূর্তে আপনি ছাড়া আর কেউ নেই যে গাড়ি চালাবে। ঠিকঠাক চালাতে পারবেন তো? এখনো বিয়ে শাদী করিনি, আপনিও তো করেননি। এত তাড়াতাড়ি মরার শখ নেই আমার। আচ্ছা, আমার কথা বাদ, নিজের জন্য হলেও একটু ঠিকঠাকভাবে গাড়িটা চালিয়ে নিন, কেমন? শাট আপ, জাস্ট কিপ ইউর মাউথ শাট। এত কথা কিভাবে বলতে পারো তুমি? জ্বরের জন্য মাথা না ঘোরালেও তোমার ননস্টপ বকবক শুনে নিশ্চয় মাথা ঘুরে গাড়ি অ্যাক্সিডেন্ট করবো। আস্তাগফিরুল্লাহ, এমন অশুভ কথা কেমন বলছেন? কেন বলছেন? আল্লাহর নাম নিয়ে গাড়িটা চালু করুন না, আমি বেঁচে গেলে ট্রিট দেবো, প্রমিস। চোখ বুজে দোয়া পড়তে লাগলো শায়রি। সে দেখলই না তার ছটফটানে দেখে জ্বরের ঘোরেও মুচকি মুচকি হাসছে তার মিস্টার গোমরা মুখ। সাদিফ, বৃষ্টি হচ্ছে, এই অবস্থায় কোথায় যাচ্ছেন? একা যাচ্ছি না তো, আপনিও যাচ্ছেন? মানে কি?
নাজরাতের কথাকে উপেক্ষা করে তার হাত টেনে মিষ্টির মধ্যে রোড ক্রস করলো সাদিফ। মোটামুটি ভালো কোয়ালিটির একটা টং দোকানে নিচে এসে দাঁড়ালো দুজন। সামান্য রাস্তা পার করতে করতে ভিজে গেছে তারা। 2 কাপ চা অর্ডার করে বেঞ্চে বসে দুজন। গরম গরম পেঁয়াজু ভাজা হচ্ছে পাশেই, তার ঘ্রাণে মোমো করছে চারিপাশ। বৃষ্টির দিনে এমন অর্ধভেজা হয়ে গরম গরম চা খাওয়ার স্বাদটাই আলাদা। বেশ সময় নিয়ে চা শেষ করলো তারা। বিল মিটিয়ে নাজরাতকে কিছু না বলে হঠাৎ কোথায় যেন চলে গেল সাদিফ। তার হঠাৎ হঠাৎ কাজগুলো দেখে ভরকে ওঠে নাজরাত। কাক ভেজা শরীরে নাজরাতের সামনে এসে হাজির হলো সাদিফ। এক হাত বাড়িয়ে আহ্বান জানালো কাছে আসা। হাত এগিয়ে দিয়ে নিজেও বৃষ্টির মাঝে এসে দাঁড়ালো নাজরাত। তার এক হাত রেখে অন্য হাতের পেছনে লুকিয়ে রাখা কদম ফুলগুলো সামনে আনে সাদিফ। নাজরাতের অনেকটা কাছাকাছি এসে মাদকতায় ভরা কণ্ঠে বলে, একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে। ভালো লাগাময় অনুভূতিতে ছেয়ে গেল নাজরাতের মন। মুচকে এসে গ্রহণ করলো কদম ফুলগুলো। সাদিফের নজর তখনও নাজরাতের নিবদ্ধে। ঝুমঝুম বৃষ্টির মাঝে 2 কপত কপতি চোখে চোখ ব্যক্ত করতে লাগলো হাজারো অনুভূতি। আলো আধারের মাঝে কেউ কেউ তাদের দেখছে, আবার কেউ দেখে উপেক্ষা করছে। কিন্তু সবকিছু উপেক্ষা করে দুজন ভিজতে লাগলো নিজেদের মতো। নাজরাতের এক হাত তখনও সাদিফের হাতের মুঠোয়। এই হাত জোড়া যে সারা জীবনের সঙ্গী। শায়েরিদের ঘরের সামনে গাড়ি থামতেই স্বস্তির নিঃশ্বাস নিল শায়েরি। কিন্তু সাফওয়ানের অবস্থা ধীরে ধীরে আরো অবনতির দিকে যাচ্ছে, যেটা স্পষ্ট বুঝতে পারল শায়েরি। এই অবস্থায় 20 মিনিটের পথ পাড়ি দেওয়া কোনোভাবেই সম্ভব নয় সাফওয়ানের জন্য। আপনি এই অবস্থায় গাড়ি চালাতে পারবেন না। এই ভেজা শরীরে আর বেশিক্ষণ থাকলে আপনার শরীর আরো খারাপ হবে। আপনি আমার সাথে বাসায় চলুন প্লিজ। আমি কি বলেছি আমার খারাপ লাগছে? বের হও গাড়ি থেকে, আমি বাসায় যাব। এত অ্যাটিটিউড আসে কোথা থেকে? হ্যাঁ, রশি জ্বলে গেছে তবু বলা যাচ্ছে না। সাফওয়ান রাগে চোখে তাকাতেই সব সাহস হাওয়া হয়ে গেল শায়েরির। কথা জড়িয়ে আসছে সাফওয়ানের, চোখ জোড়া রক্তবর্ণের মতো লাল হয়ে আছে। সময় ব্যয় না করে আবরারকে কল করে শায়েরি। ভাইয়া তাড়াতাড়ি গেটে কাছে আসো, সাফন ভাইয়ের জ্বর এসছে, মারাত্মক জ্বর, আর একটু হলেই সেন্সলেস হয়ে যাবে, তাড়াতাড়ি আসো। এক নিঃশ্বাসে সব কথা বলে ফোন কেটে দিল শায়েরি। সাফওয়ান ক্লান্ত শরীর এলিয়ে দিল সিটে। শায়েরির কথাগুলো তার কানে যেতে সে মৃদু কণ্ঠে বলে, ড্রামা কুইন, একটুও বদলাওনি তুমি, একদম ছোটবেলার মতোই আছো, দুষ্টু পড়ি। সাফওয়ানের বলা একটা কথাও কানে গেল না শায়েরির। আবরার এসে এক প্রকার জোর করে ঘরে নিয়ে গেল সাফওয়ানকে। তার ভেজা পোশাক চেঞ্জ করে নিজের একজোড়া জামা পরিয়ে দিল তাকে। এরই মধ্যে ডক্টরকে ফোন করে কি কি মেডিসিন খাওয়াবে জেনে নিল আবরার। নিজে খাবার খাইয়ে দিয়ে মেডিসিন আনতে চলে গেল সে। শায়েরিকে কড়া গলায় বলে গেল সাফওয়ানের খেয়াল রাখতে। অগত্যা খেয়ে দিয়ে আবরারের রুমের ছোট্ট সোফাটায় বসে রইল শায়েরি। সাফওয়ান উপর হয়ে ঘুমোচ্ছে। শায়েরি লক্ষ্য করলো কিছুক্ষণ পরপর চুল টানছে সে। কাছাকাছি গিয়ে মৃদু স্বরে বার কয়েক ডাকলো সাফওয়ানকে, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। চোখ মুখ কুচকে চুল টেনে ধরছে বারবার সাফওয়ান। সাফওয়ানের মাথা ব্যথা করছে ভেবে পাশে বসে আলতো হাতে চুলে হাত বুলিয়ে দিতে লাগলো শায়েরি। মাঝে মাঝে কপাল আর মাথা টিপে দিতে লাগলো। শায়েরির নরম হাতের ছোঁয়ায় একদম শান্ত বাচ্চার মতো শান্তিতে ঘুমিয়ে পড়লো সাফওয়ান। তার সিল্কি চুলগুলোতে হাত বুলাতে বুলাতে এক নজরে তাকিয়ে রইল সাফওয়ানের ঘুমন্ত মুখের দিকে। কে বলবে এই ছেলেটা এত রাগী গম্ভীর? কতটা নিষ্পাপ মনে হচ্ছে এই মুহূর্তে তাকে। সাফওয়ানের খোঁচা খোঁচা দাড়িতে হাত ঘষে হঠাৎ দুষ্টু বুদ্ধি আসে মাথায়। নিজের ফোন বের করে ফানি ইফেক্ট দ্বারা বেশ কিছু ছবি তুলে নিল সে। পুনরায় ছবিগুলো দেখতে পেট ফেটে হাসি আসে তার। নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রেখে আবারও মাথা টিপে দিতে লাগলো সে। এক হাতে সাফওয়ানের গাল চেপে ধরে অভিনয় করে বল, আমার মতো অসহায় অবলা নারীকে খুব জ্বালিয়েছ তুমি খান সাহেব। এবার তোমাকে বোঝাবো শায়েরি কি জিনিস। আবার লাগতে এসো আমার সাথে। যদি তোমার এই অ্যাটিটিউডকে পায়ের তলে না পিসি, তবে আমার নামও শায়েরি না। হুট করে চোখ মেলে তাকালো সাফওয়ান। ধক করে উঠল শায়েরির বুক। আজ আর তার রক্ষা নেই। ভাগ নীলকা, ধ্যাত, ভাগ সায়ু, ভাগ। জান পেয়ারি হ্যাঁ তো ভাগ। নিজের মনে সাহস জুগিয়ে যেই না পালাতে যাবে, অমনি সাফওয়ান তার মাথার উপরে থাকা শায়েরির হাতটা নিজের গালের নিচে চেপে ধরে আর পুনরায় চোখ বুজে। বড় বড় শ্বাস ফেললো শায়েরি। 1 সেকেন্ডের জন্য ভুলেই গিয়েছিল যে সাফওয়ান এখন জ্বরের ঘোরে ঘুমোচ্ছে। কিন্তু এই হাত, আল্লাহ, হাতটা আসছে না কেন? এই ছেলেটাকে অ্যানাকন্ডা নাম দিয়ে তো ভুল করেনি সে। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, কিন্তু বল দেখো এখনো 100-তে 100।
গাল ফুলিয়ে সাফনের মাথার কাছে হেডবোর্ডে হেলান দিয়ে বসে রইল শায়েরি। অপেক্ষা করতে লাগলো কখন আবরার আসবে। বসে থাকতে থাকতে চোখ লেগে আসতে লাগলো তার। মাথার নিচে এক হাত রেখে চোখ বুঝলো শায়েরি। তার হাত জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে সাফন। মোবাইলে ফ্ল্যাশ চোখে পড়তে ঘুম ছুটে গেল শায়েরির। চোখ কুঁচকে সামনে তাকাতে নীতির চেহারাটা ভেসে ওঠে। মিটিমিটি হাসছে সে। কয়েক সেকেন্ডের জন্য মাথা কাজ করা বন্ধ হয়ে গেল শায়েরির। বুঝতে পারল না নীতিকে কেন স্বপ্নে দেখছে সে। হঠাৎ হাতের উল্টো পিঠে কিছুর খোঁচা লাগায়। ব্যথা পেয়ে হাত সরানোর চেষ্টা করলো সে, কিন্তু নাড়াতেই পারল না এক বিন্দু। চোখের দৃশ্যপটে সাফওয়ানের ঘুমন্ত মুখটা ভেসে উঠতেই টনক নড়ল তার। শায়েরির হাত জড়িয়ে ধরে উপর হয়ে ঘুমোচ্ছে। শায়েরি আধশো অবস্থায় তার মাথায় কিনারে বসা। নীতির সামনে অবস্থায় ধরা খেয়ে ধরফড়িয়ে উঠে বসে সে। সাফওয়ানের শক্ত বাঁধন থেকে একটানে ছিনিয়ে আনলো নিজের হাত। ফলস্বরূপ ব্যথাও পেল অনেক। সাফওয়ান খানিক নড়ে চড়ে আবার ঘুমিয়ে গেল। তুমি এখানে কি করছো আপু? হাসি হাসি মুখ করে শায়েরি ছেড়ে ওঠা জায়গাটায় এসে বসলো নীতি। সাফওয়ানের কপালে হাত রেখে বলে, আবরারের কাছে শুনলাম সাফওয়ান জ্বরে ভুগছে আর তোমাদের বাসাতেই আছে, তাই দেখতে চলে এলাম। সাফওয়ানের শরীর খারাপ খুব কমই হয়, কিন্তু একবার অসুখ বাঁধলে 2-3 দিনের আগে সেরেই ওঠে না। জ্বর হলে খিঁচুনি উঠে যায় প্রায়। কিন্তু এই ছেলে তো প্রকাশ করতেই চায় না। চিন্তা হচ্ছিল। রায়হান আর মিহাদও এসেছে, গাড়ি পার করেই আসছে ওরা। ও ঠিক আছে, তোমরা থাকো, আমি আসছি। আরে চলে যাবে কেন? আমি ডিস্টার্ব করলাম নাকি? কি সব বলছো আপু? আমি কেন ডিস্টার্ব হতে যাব? আমি আসি। এক প্রকার পালিয়ে যাওয়ার মতো করে রুম থেকে বেরিয়ে গেল শায়েরি। আবরা, রায়ান ও মিহাদ তখন সবে ঢুকছিল। মিহাদ একবার ডাকলো শায়েরিকে, কিন্তু সে না শোনার ভান করে চলে গেল। নিজ রুমে এসে বড় বড় দম নিল সে। কি একটা অস্বস্তিকর সিচুয়েশনে পড়ে গিয়েছিল নীতির সামনে সে। ছি, সাফওয়ান এখন জ্বরের ঘরে আছে, কিন্তু সজ্ঞানে আসলে যদি নীতি সব বলে দেয়। উফ, আর ভাবতে পারছে না সে। একটু আগের কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় মাথা ভনভন করছে তার। ঘড়িতে তখন মাত্র 9টা বাজে। শায়েরি বাসায় এসেছিল 7টার দিকে। চুপি চুপি কিচেনে গিয়ে খাবার নিয়ে রুমে চলে আসে। এ সময় সবাই নিজের রুমেই থাকে। ডিনার করে 10টার দিকে, তাই ধরা পড়ার সম্ভাবনা নেই। খেয়ে দিয়ে আবার ঘুমের দেশে বাড়ি জমালো শায়েরি। সারাদিনের ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিতে রাজ্যের ঘুম এসে চোখে জড়ো হলো নাজরাতের। কিন্তু তার সুখ স্থায়ী হলো না বেশিক্ষণ। বালিশের তলায় রাখা মোবাইলটার তীব্র আওয়াজে ঘুম ছুটে গেল তার। একরাশ বিরক্তি নিয়ে কল রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে আসে পরিচিত কণ্ঠস্বর। আপনার কাছ থেকে আজকের এই রাতটা যদি আমার নামে বুকিং করতে চাই, আপনি আপত্তি করবেন নাজরাত? ঘুমন্ত মস্তিষ্কে এমন কিছু শুনে ঘুম যেন জানলা দিয়ে পালানো নাজরাতের। কান থেকে মোবাইলটা সরিয়ে হাতে নিতে আননোন নাম্বার সে। এত রাতে কে ফোন করলো তাকে? সাদিফ? হ্যাঁ, এটা তো সাদিফের কণ্ঠস্বর। কিন্তু তার কণ্ঠ এমন শোনালো কেন? এত অস্থির। কথার মাঝে মাঝে বড় বড় নিঃশ্বাস তুলছে সে। কি হয়েছে তার? হ্যালো সাদিফ, আপনি ঠিক আছেন? না, একদম ঠিক নেই। আপনি আপনি আমাকে একটু ঠিক থাকতে দিচ্ছেন না। সাদিফের ঘুম চড়ানো কণ্ঠের এমন বাণী শুনে বুকের ভেতরটা ধুকপুক করতে লাগলো নাজরাতের। আজ হঠাৎ কি হলো সাদিফের? হয়তো ঘুমের ঘোরে ফোন করে ফেলেছে, আর কিসব আবুল তাবুল বকছে। সাদিফ, আপনি ক্লান্ত অনেক, ঘুমান এখন, পরে কথা বলে নিব। আমি ক্লান্ত? হ্যাঁ, ক্লান্তই তো, খুব ক্লান্ত। এই অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমি ভীষণ ক্লান্ত। তুমি কবে আমার হবে? ধক করে উঠল নাজরাতের হৃৎপিণ্ড। সাদিফের এই একটা বাণী যেন নাড়িয়ে তুলল তার সর্বত্র। ঘুমের ঘোরে আরো কিসব বলছে সে, কিন্তু সেগুলো যেন কানেই ঢুকছে না তা নাজরাতের। মস্তিষ্ক প্রশ্ন তুলছে, সাদিফ কেন এমন বলেছে? 1 সপ্তাহের পরিচয়ে কারো জন্য এত গভীর অনুভূতি থাকার তো কথা নয়। সেও পছন্দ করে সাদিফকে, তবে সেটা শুধু পছন্দ অবধি সীমাবদ্ধ। তাহলে সাদিফ কেন এতটা ডেসপারেট হয়ে কথা বলছে? হ্যালো সাদিফ, আপনার কি শরীর খারাপ? আপনার কথা জড়িয়ে আসছে কেন? একদম না। আমি আমি ঠিক আছি। কিন্তু আমি বলছি আপনি ঠিক নেই। আমার কথা শুনুন, আপনার পরিপূর্ণ একটা ঘুম দরকার। আপনি ঘুমান। কিন্তু আমার ঘুমোতে ইচ্ছে করছে না তো। ইচ্ছে করছে সারা রাত গল্প করতে।
অনেকগুলো কথা বলবো। হাসল নাজরাত। সাদিফের কণ্ঠে স্পষ্ট বাচ্চামো ভাব। হেডবোর্ডে হেলান দিয়ে বসলো সে। মনোযোগ দিয়ে শুনতে লাগলো সাদিফের বকবক। কিছু বুঝছে আবার কিছু বুঝছে না। মাঝে মাঝে রেসপন্স করতেও হচ্ছে। ঠিক কতক্ষণ অবধি ফোন আলাপ চললো জানা নেই। বকবক করতে করতে একটা সময় ঘুমিয়ে গেল সাদিফ। নাজরাতের চোখ জোড়াও তখন খোলা থাকতে পারল না আর। কান থেকে ফোন নামিয়ে কল কেটে ঘুমিয়ে পড়ে সে। মিনহার ডাকাডাকিতে অতিষ্ঠ হয়ে ঘুম থেকে উঠে বসে শায়েরি। মর্নিং শিফট স্কুল হওয়ায় মিনহাকে রোজ সকাল সকাল উঠতে হয়, যেটা অতি জঘন্য একটা ব্যাপার শায়েরির কাছে। স্কুল হবে 11টা থেকে যতটা পারে ততটা অবধি। যদি স্টুডেন্ট নিজেও ঘুমাতে পারে এবং বড় বোনকেও ঘুমাতে দেয়, তা না বেঁচে থাকা হারাম করে রেখেছে স্কুল অথরিটিরা। হয়েছে এটা কি? সারের মতো চেঁচাচ্ছিস কেন? কাকিমার শরীর খারাপ লাগছে, আম্মু অনেক উঠতে বলেছে। চাচু ওদের নাস্তা দিতে হবে, আমাকে টিফিন দিতে হবে, চুল বেঁধে দিতে হবে। হয়েছে থাম। শান্তি তো দিবি না তুই আমাকে। এই জন্যই তো লেটে লগ ইন হয়েছিস পৃথিবীতে, তাই না? লগ ইন কিভাবে হয় আপু? তোর বরকে গিয়ে জিগা। গায়ে ওড়না জড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল শায়েরি। সেদিকে বোকা বোকা চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো মিনহা। তার মাথায় আসলো না সে পৃথিবীতে কিভাবে লগ ইন করেছে। লগ ইন মানে কি? কিচেন থেকে এসে সব ব্রেকফাস্ট ডাইনিংয়ে সেট করার পর দুই বাবাকে ডেকে খাবার সার্ভ করে দিল শায়েরি। মিনহাও খেতে বসে। খাওয়ার পাশাপাশি তার চুল আছড়ে বেনি করে দিল। নিজে যখন আঁচড়াতে পারিস না, তাহলে এত লম্বা চুল রেখেছিস কেন? কেটে ফেল। আমি তোমার চুলের মতো লম্বা চুল করবো, একদম সুন্দর বড় চুল। সুন্দর? এই চুল কারোর সামনে খোলা যায়? দেখিস নি কুকড়ে থাকে, কেমন বিশ্রী লাগে দেখতে। তুমি দেখো নি, আমি দেখেছি তোমার চুলের ঢেউটার শেপ আছে, ওটা সুন্দর। সুন্দরের দিকে চোখ না দিয়ে একটু সুবিধা দেখ। চুল কেটে নিজেও শান্তিতে থাক আর আমাকেও শান্তিতে থাকতে দে। দুই বোনের কথায় বিরক্ত হয়ে শায়েরির মা বলে ওঠে। কফি নিয়ে আবরারের রুমের দিকে গেল শায়েরি। পরপর দুবার নক করার পরেও কোনো সাড়া না পেয়ে রুমে ঢুকে গেল সে। বেডের একপাশে চাদর মুড়ি দিয়ে কেউ ঘুমোচ্ছে, নিশ্চয়ই সাফওয়ান। বেডসাইড টেবিলে কফি কাপটা রাখতে ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। ভাইয়া তোমার উদম শরীরে সাফওয়ানকে দেখে চিৎকার করে ওঠে শায়েরি। সাথে সাথে তার মুখ চেপে ধরে সাফওয়ান। শায়েরির হঠাৎ রিয়াকশনে সাফওয়ান যেমন চমকে গেছে, তেমনি সাফওয়ান হঠাৎ এভাবে চেপে ধরে জমে গেল শায়েরি। চিৎকার শুনে আবরার খানিক নড়ে চড়ে আবারও ঘুমিয়ে পড়ে। সেদিকে তাকিয়ে ফুস করে শ্বাস ছাড়ল সাফওয়ান। শায়েরি সেসবে হুঁশ নেই। সাফওয়ানের শীতল শরীরের সাথে এভাবে মিশে যাওয়ায় রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে চলেছে তার। সাফওয়ানের এক হাতে শায়েরির কোমরে, অন্যটা মুখে। এই প্রথম কোনো ছেলের এতটা কাছাকাছি এসেছে সে। শৈলে লোমকূপ দাঁড়িয়ে পড়ল তার। খিচে রাখা চোখ জোড়া মেলে তাকালো সাফওয়ানের মুখপানে। সাফওয়ান তাকালো তখন। সাফওয়ানের ফর্সা উন্মুক্ত ভেজা শরীর সচক্ষে দেখে আরো নুয়ে গেল শায়েরি। শায়েরির বিব্রত মুখ, কম্পিত দেহ দেখে চট করে তাকে ছেড়ে দিল সাফওয়ান। হাতে থাকা টি শার্ট গায়ে জড়ালো দ্রুত। সে নিজেও বিব্রত হলো নিজের কাজে। শায়েরি রুম ত্যাগ করল। ছাড়া পাওয়া মাত্রই তার নিঃশ্বাস আটকে আসছে সাফওয়ানের সামনে। শায়েরি যেতেই নিজের বুকে ও বাহুতে চোখ বুলালো সাফওয়ান। শায়েরিকে যখন চেপে ধরেছিল, ঠিক তখনই এক হাতে সাফওয়ানের বুকে ও অন্য হাত দ্বারা বাহুতে খামচে ধরেছিল শায়েরি। স্পষ্ট 4 নখের দাগ পড়ে গেছে জায়গাগুলোতে। নিজের ভাগ্য দেখে হাসি পেল সাফওয়ানের। যে ছেলের উপর কেউ বাঁকা চোখে তাকাতেও ভয় পায়, তার শরীরে আঁচড় কেটে গেছে সামান্য একটা মেয়ে। মনটা যে এলোমেলো। প্রেম রোগ শুরু হলো। কেশ কালো, আখি কালো, আধারে চাঁদের আলো। অহন আমি মইরা যাব। না পাইলে তাহারে। আহারে আহারে। নাজরাতের চারপাশে গোল হয়ে বসে টেবিলে তবলা ও তালিয়া বাজিয়ে গান গাইতে লাগলো বন্ধুরা। ক্যান্টিনে উপস্থিত বেশ অর্ধেক ছেলে মেয়ে তাকিয়ে আছে তাদের দিকে। নাজরাত দুহাতে মুখ ঢেকে বসে আছে লজ্জায়। বেশ অনেকবার রিকোয়েস্ট করেও এই বিচ্ছুগুলোর মুখ বন্ধ করা সম্ভব হয়নি। অগত্যা মুখ লুকিয়ে বসে আছে সে। তা দেখে নুহাস বলে ওঠে, আরে নববধূ, মুখ ঢাক্কা রাখছিস কেন? পর্দা করা শুরু করছিস নি কেন? নাকি পণ করছিস যে সাদিব ভাইরে ছাড়া কাউরে দেখাবি না এই বান্দরের মতো মুখ? এমন করে তাকাস কে? আচ্ছা যা, সুন্দর কইরা বলছি, যারা মুখটা দেখাতো। নাজরাত দাঁতে দাঁত চেপে বলে, তোরে আমি জুতা পেটা করবো শয়তান। ফায়েজ পিঞ্চ মেরে বলে, বাহ,
বিয়ে এখনো হলোই না আর আমরা শয়তান হয়ে গেলাম। খুব ভালো। শায়রিও তাল মিলিয়ে মুখ টিপে হাসিয়ে আটকে বলে। সারা রাত প্রেমালাপ করলে তুমি আর খারাপ হয়ে গেলাম আমরা, এ কেমন বিচার? নাজরাত অবাক কণ্ঠে বলে। ওই তোকে কে বলেছে রে আমার ফোন চেক করতে? শায়রি কলার উঁচিয়ে জবাব দিল। দুলা ভাইয়ের 2 in 1 শালি হই আমি, একটু খোঁজ না নিলে কি হয় বল? সাফরিনও তাল মিলিয়ে বলে ওঠে। ভাবি শোনো না, বলছি কি কি হয়েছে একটু যদি বলতে, মানে আমাদেরও একটু কাজ দিত আর কি, বুঝো না? এতটা যদি শখ থাকার জানার আর বিয়ে করার, তবে তোমার ভাইয়ের কাছেই জানতে চাও নাকি? সে নিজ দায়িত্বে সব দিয়ে জানিয়ে বিয়েটাও করিয়ে দেবে। নুহাস বলে। ওই মুখ সামলে কথা বল, রাজনীতিবিদ নওশাদ কাক্কু। মানে হইল নওশাদ খানের একমাত্র মাইয়ার সাথে কথা বলছিস তুই, উল্টাপাল্টা বলবি না, তো গুলি সোজা কপালের মাঝ বরাবর এসে পড়বে। তখন তোর সাদিফ এই কলেজের গেটের কিনারে বৈশাখ গান গাইতে থাকবে। নুহাসের বলার ভঙ্গি দেখে হেসে ওঠে সবাই। স্কেল হাতে নিয়ে নুহাসের দিকে তেড়ে আসে নাজরাত। অমনি দিক বেদিক শূন্য হয়ে ছুট লাগালো নুহাস। ক্যান্টিন থেকে বের হওয়ার পথে কারোর সাথে বাড়ি লাগায় থেমে গেল নুহাস। তার দেখা দেখি নাজরাত নিজেও থমকে দাঁড়ালো। সাদিফকে দেখা মাত্রই তার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে নুহাস। আকুতি করে বলে, দুলা ভাই, আপনার এই দাজ্জাল বউয়ের হাত থেকে আমার মতো অবলা পুরুষরা বাঁচান। সাদিফকে দেখা মাত্র ভদ্র মেয়ের মতো নুইয়ে ফেললো নাজরাত। এখনো অতটা সহজ হয়ে আসেনি সে সাদিফের সাথে। আপনি এমন কি করেছেন যার কারণে আমার শান্তশিষ্ট বউটা দজ্জাল রূপ নিয়েছে? বেশি কিছু না, কইছিলাম আপনি গেটের পা। নুহাসের কথা শেষ হওয়ার আগেই নাজরাত তড়িঘড়ি করে বলে ওঠে, আপনি এই সময় এখানে কি করছেন? এখন তো আপনার অফিসে থাকার টাইম। আসলে আপনার সাথে কিছু কথা ছিল, যদি সময় হয় তো। সারা রাত কি দুজন ঘুম পাড়ানি? মাসি পিসি গিয়ে প্রতিযোগিতা দিচ্ছিলেন নাকি কে কার আগে ঘুমাই? 40 মিনিট কথা বলার পরেও কথা শেষ হয় না কেন? নুহাসের কথাটা শুনে কাশি উঠে গেল সাদিফের। নাজরাত চোখ রাঙালো নুহাসকে। অবস্থা ব্যাগতিক দেখে চুপি চুপি কেটে পড়ে নুহাস। সরি, আসলে নুহাস একটু এমনই, কিছু মনে করবেন না প্লিজ। ইটস ওকে, আমি বুঝতে পেরেছি। এখানে কথা বলা যাবে না, দিঘির পাড়ে চলুন। নিরিবিলি দিঘির পাড়টায় দুজন এসে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ পার হওয়ার পরেও টু শব্দ বের হলো না সাদিফের মুখ থেকে। কাচুমাচু মুখ করে বারবার এদিক সেদিক তাকাচ্ছে সে। নাজরাত আন্দাজ করতে পারলো হয়তো রাতের ব্যাপারটা নিয়ে বিব্রত বোধ করছে সাদিফ। নীরবতা ভেঙে নাজরাত বলে ওঠে, আপনি কিছু বলবেন বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ বলবো। আসলে কাল রাতে আপনি? আসলে অনেকদিন পর কাল হুট করে বৃষ্টিতে ভিজেছিলাম তো, তাই একটু জ্বর এসেছিল। জানি না কখন আপনাকে ফোন দিয়েছি। আই হোপ উল্টাপাল্টা কিছু বলেনি। উল্টা পাল্টা না, তবে সোজা সাপটা অনেক কথা বলে দিয়েছেন। সাদিফের আতঙ্ক চেহারাটা দেখে মুখ চেপে হাসি আটকালো নাজরাত। তা দেখে সাদিফ বলে, মজা নিচ্ছেন আমার অবস্থার? আপনি জানেন সকালে কল লিস্টে আপনার নাম্বারটা দেখে কতটা ভয় পেয়েছিলাম। ভেবেছি কি না কি বলেছি। বলেছেন তো, অনেক কথায় কথায় বলেছেন যেগুলো বুঝতে পারিনি। আপনার কথার ধরন দেখে মনে হচ্ছিল আপনি আমাকে অনেক যুগ ধরে চেনেন। সত্যি কি জানতেন আমার ব্যাপারে আগে থেকে? সাদিফ চমকালো। এক মুহূর্তের জন্য থমকে গেল নাজরাতের প্রশ্নের জবাব দিতে গিয়ে। কয়েক সেকেন্ডের জন্য বোবা বনে গেল সে। বুঝে উঠতে পারলো না কি জবাব দিবে নাজরাতকে। কথা বলছো না কেন? বলবো, আর একটা দিন অপেক্ষা করুন। আপনাকে পুরোপুরি আমার করে সব প্রশ্নের জবাব দিব, যেখানে থাকবে না কোনো হারিয়ে ফেলার সংশয়। থাকবে শুধু সার্থকতা, আমার নিঃস্বার্থ প্রত্যাশার। সাদিফের বলা কথাগুলো সব মাথার উপর দিয়ে গেল নাজরাতের। ফ্যাল ফ্যাল করে সে তাকিয়ে রইল সাদিফের দিকে। তার অবুঝ নজর দেখে হাসে সাদিফ। কাছে এসে মুখের উপরে ছোট ছোট চুলগুলো আলতো হাতে কানের পিঠে গুজে দিয়ে বলে। এবারেও কিছু বুঝলো না নাজরাত, তবুও মাথা নেড়ে সম্মতি জানালো। যেটা দেখে ঠোঁট চেপে হাসে সাদিফ। সারা বাড়িতে রমরমা ভাব, হই হুল্লোড়ে মাতিয়ে উঠেছে বাড়িটা। হবে নাই বা কেন? বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, হোক শুধু কাবির, তবুও কোথাও না কোনো কমতি না যেন না থাকে।
কিন্তু যার জন্য এত আয়োজন রুমের মাঝে চুপটি করে বসে রয়েছে সে। গায়ে লাল রাঙা কামিজ, কোনো প্রসাধনী নেই মুখে। রাতে যখন সাদিফের বাড়ি থেকে লোক আসবে তখনই সাজবে সে। শুনেছে কাবিননামায় আগে তার স্বাক্ষর নিয়ে পরে সাদিফেরটা নিবে। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে তার। অদ্ভুত অনুভূতি দলা পাকিয়ে রয়েছে গলায়, চোখ ভিজে উঠছে বারে বারে। এই দিনটা যেন চরম ভয়ঙ্কর তার জন্য। চোখের দৃশ্যপটে ভেসে উঠছে এই ঘরের চার দেয়ালে তার বেড়ে ওঠা, প্রতিটি আনাচে কানাচে তার শৈশব কৈশোরের স্মৃতি। বড় হওয়ার পর বাড়ির বাইরে খুবই কমই থাকা হয়েছে। তাহলে কি করে থেকে যাবে যুগ যুগ ধরে অন্য একজনের নামের সাথে নিজেকে জড়িয়ে? কেন এই অদ্ভুত নিয়ম গড়েছে মেয়েদের জন্য? নাজরাত নিজেকে বুঝালো আরো কয়েকটা মাস সে থাকবে এই বাড়ির মেয়ে হয়ে, তবুও যেন মনটা মানতে চাইছে না। বারে বারে কেঁপে উঠছে অজানা কারণে। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেয়ে চোখ মুছে ঠিকঠাক হয়ে বসলো সে। কাজিন আদনান রুমে প্রবেশ করতে একটুখানি হাসার চেষ্টা করলো সে, কিন্তু আদনানের চোখ মুখ গম্ভীর, উস্কো খুস্কো চুল, চোখ জোড়া লাল হয়ে আছে। নাজরাত অবাক হলো আদনানের এই হাল দেখে। দুজন অনেকটা সমবয়সী বললেই চলে। আদনান বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। দুজনের মাঝে বেশ বন্ধুসুলভ আচরণ। আদনানের এই অবস্থা দেখে নাজরাত মজার ছলেই বলে, তুই বিয়েটা ভেঙে দে নাজরাত। চমকে উঠল নাজরাত। কানে কি ভুল শুনলো নাকি সে? আদনান বলছে বিয়ে ভেঙে দিতে। আবারও হাসি মুখে সে বলে, ঠিক আছে চলো, তোমার কথায় ভেঙে দিলাম বিয়ে। তারপর কি হবে? এখন ভাঙা বিয়ে, ভাঙা মন, অসহায় ছেলেটাকে নিয়ে কে কি করবে বলুন তো? আমি করব, আপত্তি আছে তোর? তুমিও না মুখে কিছুই আটকাও না। আচ্ছা নিচে যাও, কত কাজ পড়ে আছে সেখানে, আর তুমি এখানে বসে ডায়লগ বাজি করছো। যাও যাও। নাজরাত সরে আসছিল এমন সময় হুট করে তার হাত টেনে ধরলো আদনান। ব্যাকুল কণ্ঠে বলে, আমি ডায়লগবাজি করছি না নাজ। যা এতদিন যাবৎ নিজের ভেতর চেপে রাখছিলাম তা আজ ব্যক্ত করছি তোর কাছে। থমকে গেল নাজরাত। অবিশ্বাস্য নয়নে তাকিয়ে রইল বহু বছরের চেনা মানুষটার দিকে। সে কি ঠিক শুনছে? অবাক কণ্ঠে নাজরাত জানতে চাইল, কি সব বলছো তুমি? হাত হাত ছাড়ো আদনান, পাগল হয়ে গিয়েছো তুমি? হ্যাঁ হয়ে গেছি। তুই কেন বুঝতে চাইছিস না আমার কথা? সেই ছোট্টবেলা থেকে তোকে ভালোবাসি, কখনো বলিনি। ভেবেছি একটা সঠিক সময় এসে বলবো সব। মাকে আমি বলেছিলাম অনেক আগেই। সেটাই সবচেয়ে বড় ভুল হয়েছে আমার। তোর বিয়ের ব্যাপারটা ওরা আমাকে জানতেই দেয়নি, মাত্র গতকাল রাতে জেনেছি। আমি বুঝতে পারছিলাম না কি করব। তুই তুই প্লিজ ওই ছেলেকে বল তুই বিয়ে করবি না। প্লিজ কিছু করে এই বিয়েটা ভেঙে দে প্লিজ। আদনানের বলা প্রতিটি বাক্য যেন আতঙ্কে ছিল। আদনানের পাগলামো দেখে ভয়ে চুপসে গেল নাজরাত। এই ছেলে যদি জেদের বসে এসে কিছু করে ফেলে তবে নাজরাতের পরিবারের মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। তুমি প্লিজ যাও এখান থেকে, আমি কোনো কথা বলতে চাই না তোমার। ঠিক আছে, বলতে হবে না। ওই ছেলের নাম্বারটা দে আমাকে, আমি কথা বলবো। পাগল হয়ে গিয়েছো তুমি? ভেবে দেখেছো কাকে কি বলছো? এই মুহূর্তে বিয়ে আটকে গেলে মান সম্মান কিছুই থাকবে না আমার। যদি আমার কারণ হিসাবে থাক আমারই কাজিন, আমার ভাবতেও অবাক লাগে যে তুমি আমার সাথে এমনটা করতে পারো। হঠাৎ দরজা খোলার শব্দে চমকে উঠল দুজন। নাজরাত নিজের হাত ছাড়িয়ে নিল আদনানের হাতের বাঁধন থেকে। খাবারের প্লেট হাতে রুমে ঢুকে শায়রি। তাকে দেখে দমে গেল আদনান। নাজরাতের দিকে কড়া চোখে একবার তাকিয়ে বেরিয়ে গেল রুম থেকে। নাজরাতের মনে হলো আদনান যেন শাসিয়ে গেছে তাকে। ভয়ে জড়সড় হয়ে বিছানার এক কোনায় বসে ডুকরে কেঁদে উঠে সে। তার হঠাৎ প্রতিক্রিয়ায় চমকে উঠল শায়রি। দরজা বন্ধ করে এগিয়ে এসে জড়িয়ে ধরল নাজরাতকে। নাজ, কি হয়েছে? আদনান ভাইয়া কিছু বলেছে তোকে? কাঁদছিস কেন? কোনো রকম কান্না থামিয়ে একে একে সব খুলে বলল নাজরাত। চরম বিস্ময়ে হা হয়ে গেল শায়রির মুখ। তারা ভাবতেই পারেনি আদনান এমন কিছু বলতে পারে। আমার ভীষণ ভয় লাগছে দোস্ত। ও যদি সত্যি সত্যি সাদিফের নাম্বার জোগাড় করে উল্টোপাল্টা কিছু বলে দেয়। এটা অ্যারেঞ্জ ম্যারেজ, জোড়া লাগাতে মাস লেগেও ডাক্তারের জন্য 1 মিনিট যথেষ্ট। আমার খুব ভয় লাগছে। এমন কিছু হলে আব্বুদের মান সম্মান থাকবে না দোস্ত। আমি কি করতাম বলো? কাম ডাউন, তুই শান্ত হো আগে। কিচ্ছু হবে না, যা হবে ভালোই হবে। তুই যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার আনছি। একটু পর আর খাওয়ার সময় পাবি না। নাজরাত ওয়াশরুমে ঢুকতেই শায়রি দ্রুত জয়েন কল লাগালো নুহাস, আয়ান ও ফায়াজকে। অতি সংক্ষেপে আদনানের কথাগুলো বলে সাবধান করলো আদনান যাতে সাদিফের সাথে দেখা বা কথা বলার সুযোগ না পায়।
দুরু দুরু বুক নিয়ে কাজের সামনে বসে রয়েছে নাজরাত। এক হাত দিয়ে চেপে ধরে আছে শাহেরির হাত। সবটা কেমন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে তার। আর কিছু সময় পর সে অন্যের বউ হয়ে যাবে। ভাবতে অবাক লাগছে তার। কাজে বিয়ে পড়িয়ে যাচ্ছে। নির্দিষ্ট একটা সময় এসে নাজরাতের কানে বাজলো কাজী সাহেবের কণ্ঠে, বিয়েতে মত থাকলে কবুল বলো মা। বলতে চেয়েও কণ্ঠস্বর আরো রুড হয়ে আসে নাজরাতের। পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা মায়ের অশ্রুসিক্ত মুখখানা দেখে ফুপিয়ে উঠল সে। দুহাতে তাকে শক্ত করে জড়িয়ে ধরল শায়েরি। ফিসফিস করে সান্ত্বনা দিয়ে চোখ মুছে দিল। কাজী সাহেব পুনরায় একই প্রশ্ন করলে ভাঙা গলায় কবুল বলে দিল নাজরাত। পরপর আবারও দুবার কাজীর কথায় কবুল বলার পরপর আলহামদুলিল্লাহ বলে ছোট্ট মনোজাত করলো সকলে। কাবিননামায় সই করে শায়েরির সাথে রুমে চলে গেল নাজরাত। রুমে এসে আরেক দফা কান্নাকাটি শুরু করলো সে। শায়েরি সান্ত্বনা দিতে বসে নিজেই কেঁদে দিল। শক্ত আলিঙ্গনে আবদ্ধ হয়ে নীরবে কাঁদতে লাগলো দুবোন। বেশ কিছুক্ষণ পর নাক টেনে টেনে শায়েরি নাজরাতকে বলে, কান্না করলে একদম বিশ্রী দেখায় তোকে। বিদায়ের সময় কান্না করবি না একদম। তোর পেতনি রূপ দেখে সাদিক ভাই ভয়ে পালিয়ে যাবে তখন। নাক টেনে নাজরাত জবাব দিল, তুই বললেই হলো নাকি? আমি তোকে পালাতে দিয়ে তবেই না পালাবো। যদি পালাতেই হয় তবে কাবিনের টাকা শোধ করেই উসুল করেই পালাবো। কত বড় ড্রামা কুইন রে তুই। কাজী যখন বিয়ে পড়া ছিল তখন তো ফ্যাস ফ্যাস করে কান্নার জন্য কিচ্ছু শুনিসনি, অথচ কাবিনের কথা ঠিকই মনে রেখেছিস। তো রাখবো না? আমারই তো এক ফোঁটা। সাদিক ভাইয়ের কপালে দুঃখ আছে, বিয়ের পর ওনাকে জ্বালিয়ে মারবি দেখা যাচ্ছে। হঠাৎই আদনানের ব্যাপারটা মাথায় আসতেই মুখ চুপসে গেল নাজরাতে। আদনান কি সত্যি সত্যি কথা বলেছে সাদিফের সাথে? কাজী তো গিয়েছে বিয়ে পড়াতে, আদনানও আছে সেখানে। কোনো ঝামেলা যেন না হয় শুধু। নাজরাতের ভয়ের কারণ বুঝতে পারলো শায়েরি। তার নিজেরও ভয় করছে। শায়েরির কাঁধে মাথা রেখে চুপটি করে বসে রইল নাজরাত। প্রহর গুনতে লাগলো অপেক্ষায়, কিন্তু আধ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কোনো খবর আসলো না। ভয়ের মাত্রা দ্বিগুণ হলো দুজনের। শায়েরি মোবাইল হাতে অপেক্ষা করছে নুহাসের কল বা মেসেজের। হঠাৎ ফোনের নোটিফিকেশনের টিউন বেজে উঠতেই চমকে উঠল নাজরাত। মোবাইল হাতে নিয়ে দেখলো সাদিফের আইডি থেকে কাবিননামায় সই করার ছবি। বুকের উপর জমে থাকা পাথরের বোঝাটা নেমে গেল নাজরাতে। স্বস্তির শ্বাস ফেলল। পরপরই কল করলো সাদিফ। শায়েরি একটু পেঞ্চ মেরে চলে গেল রুম থেকে। ফোন কানে নিয়ে সালাম দিতে না দিতে ওপাশ থেকে ভেসে এলো সাদিফের ব্যাকুল কণ্ঠ। মিসেস শাহরিয়ার। ডাকটা যেন রন্ধ্রে রন্ধ্রে শিহরণ তুলল নাজরাতে। কিছু ভালো লাগাময় অনুভূতিতে সিক্ত করে তুলল তার মন। সাদিফ আবারও বলে, আমার জীবনে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে নাজরাত। সেই দেখা হওয়ার প্রথম মুহূর্ত থেকে এত কাল যাবৎ আমাকে নতুনভাবে আপনার সাথে বেঁচে থাকার স্বপ্ন দেখানোর জন্য ধন্যবাদ। আমাকে নিজের জীবনের সাথে জড়ানোর জন্য ধন্যবাদ। আপনাকে ভাষায় বলে ব্যক্ত করার ক্ষমতা আমার নেই। আমি ঠিক কতটা পরিপূর্ণ, কতটা আনন্দিত আমার দীর্ঘদিনের প্রত্যাশাকে আজ বাস্তবে রূপ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ নাজরাত। সাদিফের প্রতিটা বাক্যে লজ্জায় কুকড়ে গেল নাজরাত। ফোনের অপর প্রান্তে থাকা সাদিফ বুঝতে পারল তার বউ এই মুহূর্তে লজ্জায় লাল হয়ে আছে। বইয়ের রক্তিম মুখশ্রীটা কল্পনা করে ঠোঁট কামড়ে হাসে সাদিফ। মোবাইলটা মুখের কাছে এনে ফিসফিস করে বলে, কিছু লজ্জা আমার জন্য বাঁচিয়ে রেখো বউ। তাজা গোলাপের সুবাসে মিশিয়ে তোমাকে আমার সাথে জড়িয়ে নেব, কথা দিয়েছিলাম। আর আর কিছু মুহূর্ত অপেক্ষায় থেকো আমার সান্নিধ্য পাওয়ার। সব অতীত বর্তমানের রহস্য আজ উপস্থাপন করব তোমার সম্মুখে। জানিয়ে দেব সাদমান সাদিফের ঠিক কতটা ঘিরে তোমার অস্তিত্বের উপস্থিতি। নাজরাতের সাথে কথা বলে আসার পর থেকে তার বন্ধুদের চাপে রীতিমতো তিক্ত বিষাক্ত হয়ে উঠেছে আদনান। সেই থেকে যে নুহাস, আয়ান ও ফায়াজ তার পিছু নিয়েছে, আর ছাড়ার নামই নেই। একজন না একজন সারাদিন ডেকেই রয়েছে তার পিছে। সাদিফরা যখন আকত পড়তে মসজিদে এসে হাজির হয়েছিল, ঠিক তখন থেকেই আদনান সুযোগ খুঁজছিল সাদিফের সাথে একাকী একটু কথা বলার জন্য। কিন্তু এই তিন বন্ধুর দুর্দান্ত চালাকির জন্য তা সম্ভব হয়ে ওঠেনি। আদনানের চোখের সামনে দিয়ে সাদিফ নাজরাতকে নিজের বউ করে নিল, কিন্তু যাওয়ার কিচ্ছুটা করার ক্ষমতা ছিল না তার। তিন কবুল বলার পর যখন সবাই মোনাজাত করার জন্য হাত তুলল, কেবল আদনান ছাড়াই, তখন নুহাস নিজে আদনানের হাত মোনাজাতের জন্য তুলে দিয়ে কানে কানে বলে,
বোনের বিয়েতে দৌড়াদৌড়ি করতে করতে আপনি মনে হয় হয়রান হইয়া গেছেন বড় ভাই। যাকগে, আমি তুলে দিলাম হাত। মন থেইকা দোয়া করেন দুজনের যেন সুখের সংসার হয়। তারা যেন এমনভাবে চিপকায় থাকতে পারে যাতে কোনো তৃতীয় বেডা মানুষ ঢুকতে না পারে তাদের মাঝে। করেন করেন, দোয়া করেন।